হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএইচ লার্নিং সেন্টার। আজ আমি ক্লাস 9-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক করাবো সাবজেক্ট বাংলা, যেটা তোমরা 2021-এর আগস্ট মাসে নতুন পেয়েছো। তার অ্যান্সারগুলো দেখো। প্রথম প্রশ্ন, কম বেশি 15টি শব্দর মধ্যে উত্তর লেখো। 1 নম্বর, হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছেন, কোন চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন? উত্তর হলো নব নব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী জানিয়েছেন হিন্দি সাহিত্যের বেশ কিছু সাহিত্যিক হিন্দি ভাষা থেকে আরবি, ফার্সি, ইংরেজি প্রভৃতি বিদেশি ভাষার প্রভাব তাড়ানোর চেষ্টা করেছেন। তারপর 1-2 প্রশ্ন, এরই মাঝে বাংলার প্রাণ কবি কোথায় বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন? আকাশে 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ নরম ধানের গন্ধ, কলমি শাকের ঘ্রাণ, হাঁসের পালক, স্বরের বন, চাঁদা সরপুঁটি মাছেদের মৃদু আষ্টে ঘ্রাণ, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল বটফুলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এই সমস্ত কিছুর মাঝেই বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন। তারপর 1-3, এখনও আমার দৃঢ় বিশ্বাস রয়েছে, পত্রলেখকের দৃঢ় বিশ্বাসটি কী? পত্রলেখক স্বামী বিবেকানন্দের বিশ্বাস ছিল মিস নোবেলের মধ্যে রয়েছে শিক্ষা, পবিত্রতা, ভালোবাসা প্রভৃতি গুণ। এই কারণে ভারতের নারী কল্যাণমুখী একাধিক কাজের ক্ষেত্রে তার বিরাট উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। তারপর 1-4, যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, সেখানে গিয়ে দাঁড়ালে কোন দৃশ্য দেখা যাবে? উত্তর, আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন উঠানের লাউ মাচাটার পাশে দাঁড়ালে দেখা যাবে ছোট্ট একটা ফুল সন্ধ্যার বাতাসে ক্রমাগত দুলছে। পরের প্রশ্ন, বঙ্কিম তোমার বাড়ি কোথায়? রাধারানী এই প্রশ্নের উত্তরে কি বলেছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী গল্প অবলম্বনে আগন্তুক শ্রী রুক্মিণী কুমার রায় রাধারানী থেকে তার বাড়ির ঠিকানা জানতে চাইলে রাধারানী জানিয়েছিল তার বাড়ি শ্রীরামপুর। তারপর 2 নম্বর, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। 2-1, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, প্রাবন্ধিক কেন এমন মন্তব্য করেছেন? উদ্ধৃতাংশটি সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি নামক প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। সংস্কৃত ভাষার আত্মনির্ভরতার কারণ, ভাষাবিদ প্রাবন্ধিক দীর্ঘদিন বিভিন্ন ভাষা নিয়ে চর্চার মধ্য দিয়ে লক্ষ্য করেছিলেন নতুন কোনো চিন্তা, অনুভূতি বা বস্তুকে বোঝানোর জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা অহেতুক অন্য ভাষা থেকে শব্দ ধার করে না। সংস্কৃত ভাষা একমাত্র নিজস্ব ধাতু শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি করার ক্ষমতা রাখে। পুরাতন ধাতু শব্দ একটু অদল বদল করে সংস্কৃত ভাষা নতুন শব্দ তৈরি করতে পারে। এই বিশেষ ক্ষমতার জন্যই প্রাবন্ধিকের মতে সংস্কৃত স্বয়ংসম্পূর্ণ আত্মনির্ভরশীল ভাষা। পরের প্রশ্ন, 2-2, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো? কোন কন্যার কথা ক্ষেত্রে বলা হয়েছে? উত্তর, উদ্ধৃতাংশটি বঙ্গ প্রকৃতি রূপমুগ্ধ কবি জীবনানন্দ দাশ রচিত আকাশে 7টি তারা কবিতা থেকে গৃহীত হয়েছে। কন্যার পরিচয়, বঙ্গ প্রকৃতির বুকে সন্ধ্যা নামতেই নীল সন্ধ্যাকে দেখে কবি জীবনানন্দের মনে পড়ে যায় কোনো কেশবতী নারী চুলের রং সৌন্দর্যের কথা। নীল সন্ধ্যা নামতেই কবি অনুভব করেন কেশবতী নারী যেন তার এলোমেলো চুলের বিন্যাস সাজিয়ে এসেছে। একজন নারী চুলের স্পর্শ যেমন যে মানুষ অনুভব করতে পারে, ঠিক তেমনই কবি বাংলার এই নীল সন্ধ্যার বিরল স্পর্শ তার চোখে মুখে অনুভব করেন। এই কারণেই বঙ্গ প্রকৃতির নীল সন্ধ্যা কবির কাছে মনে হয় কোনো কেশবতী কন্যা। তারপর 2-3 প্রশ্ন, মরদ কি বাত হাতি বা দাঁত, স্বামী বিবেকানন্দ কেন এই প্রবাদটি ব্যবহার করেছেন? উত্তর, উদ্ধৃতাংশটি স্বামী বিবেকানন্দ রচিত চিঠি নামক প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। প্রবাদটির অর্থ, মরদ কি বাত হাতি কা দাঁত,
কথাটির অর্থ হলো খাঁটি পুরুষের কথা, আর হাতির দাঁত একবার বের হলে তা আর ভিতরে যায় না। অর্থাৎ যে যোগ্য পুরুষ তার কথার নড়চড় হয় না। প্রবাদটির ব্যবহারের কারণ। মিস নোবেল ভারতে এসে মানুষের সহযোগিতার অভাব যেন বুঝতে না পারেন, সেজন্য স্বামী বিবেকানন্দ তাকে ভরসা প্রদান করেছেন। স্বামীজি জানিয়েছেন, ভারতের সংস্কারমূলক কাজে নিয়োজিত হওয়ার আদর্শ, পরিণাম ভালো মন্দ যাই হোক, তিনি সর্বদাই যে কোনো পরিস্থিতিতে মিস নোবেলের পাশে থাকবেন। স্বামীজি খাঁটি পুরুষ মানুষ, তাই তিনি মিস নোবেলের কাছে নির্দ্বিধায় প্রতিজ্ঞা করেছেন, তার কথা ভারত কি বাত হাতি কা দাঁত, তার কথার নড়চড় হবে না। 2-4 ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। কোন পিপাসাকে কেন দুরন্ত বলা হয়েছে? উদ্ধৃতাংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতা থেকে গৃহীত হয়েছে। পিপাসা বলতে যা বোঝানো হয়েছে, উন্মুক্ত সবুজ গ্রাম্য পরিবেশে শান্ত নিরিবিলি গ্রাম্য জীবনে মানুষের স্বাধীনভাবে বাঁচতে চাওয়ার ইচ্ছাকেই পিপাসা বলা হয়েছে। সেই পিপাসা যে কারণে দুরন্ত। গ্রাম্য জীবনের সৌন্দর্য মানুষকে চিরকাল আকর্ষিত করে। উদার গ্রাম্য পরিবেশে শান্ত নিরিবিলি গ্রাম্য জিনের মধ্যে সারাটা জীবন স্বস্তিতে কাটিয়ে দেওয়ার ইচ্ছা তথা পিপাসা মানুষের চিরন্তন। যুগের পর যুগ কেটে গেলেও, প্রজন্মের পর প্রজন্ম এলেও মানুষের এই পিপাসার বিরাম নেই। মানুষ যত বেশি শহরকেন্দ্রিক হয়ে ওঠে, এই পিপাসা আরও বাড়তে থাকে। কারণেই কবি উন্মুক্ত গ্রাম্য জীবনের প্রতি মানুষের চিরন্তন পিপাসাকে দুরন্ত বলেছেন। তারপর 3 নম্বরের নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150 শব্দে। 3-1 বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। নব নব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক কীভাবে সেই বিদ্রোহের পরিচয় দিয়েছেন? উদ্ধৃতাংশটি সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি নামক প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। বাঙালি চরিত্রে বিদ্রোহের পরিচয়। প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী তার দীর্ঘদিনের ভাষার চর্চা থেকে অনুভব করেছেন, বাঙালিরা রাজনীতি, ধর্ম, সাহিত্য প্রভৃতি ক্ষেত্রে যেখানে সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে, তবে গ্রহণ করার প্রাণপণ চেষ্টা করেছে। অর্থাৎ বাঙালি জাতির প্রবণতাই হলো সমাজে যা কিছু সত্য, শিব সুন্দর অর্থাৎ চিরন্তন সত্য, আনন্দময়, তাকে আপন করে নেওয়া। বাঙালি জাতি সারা জীবন তাই করেছে। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় প্রেক্ষাপটে যখন যা কিছু তার সামনে নতুন মনে হয়েছে, আনন্দদায়ক মনে হয়েছে, বাঙালি তাকে আনন্দের সাথে গ্রহণ করেছে। এই কারণেই কলকাতার চলতি যুগের ভাষাকে কেন্দ্র করে কখনো রচিত হয়েছে সাহিত্য, হুতুম প্যাঁচার নকশা। কখনো ধর্মকে আশ্রয় করে বাঙালি গড়ে তুলেছে সাহিত্যের পরিমণ্ডল, পদাবলী, কীর্তন। আবার কখনো বাঙালি রাজনীতির ছত্রছায়ায় রচনা করেছে আরবি, ফার্সি মিশ্রিত ভাষার ধরন। কখনো আবার লোক সাহিত্য, গানে বাঙালি গ্রহণ করেছে লৌকিক ভাষার ছোঁয়া। এভাবেই গতানুগতিক পন্থা বা প্রাচীন ঐতিহ্যের দোহায় বাঙালি কখনো নতুনত্বকে বা আনন্দময় উপাদানকে অগ্রাহ্য করেনি, বরং প্রাচীন ঐতিহ্যের সাথে গতানুগতিক প্রথার সাথে বাঙালি বিদ্রোহ করেছে বারবার। এই বিদ্রোহের মধ্যে দিয়েই বাঙালি সমাজে, সাহিত্যে, রাজনীতিতে প্রতিষ্ঠা করেছে নতুনত্ব। প্রাবন্ধিকের মত অনুসারে এভাবে বাঙালি চরিত্রে বিদ্রোহ চিরকাল বিদ্যমান। 3-2 আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। আকাশে সাতটি তারা কবিতা অনুসরণে সেই সন্ধ্যার বিবরণ দাও। উদ্ধৃতাংশটি বঙ্গ প্রকৃতির রূপমুগ্ধ কবি জীবনানন্দ দাশ রচিত আকাশে সাতটি তারা কবিতা থেকে গৃহীত হয়েছে। সন্ধ্যার বিবরণ। আকাশে সাতটি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ অপরূপ চিত্রকল্পের সাহায্যে তুলে ধরেছেন বঙ্গ প্রকৃতির সৌন্দর্যে ঘনীভূত এক সন্ধ্যার চিত্রময় রূপ। কবি জানিয়েছেন, বঙ্গ প্রকৃতির কোলে সন্ধ্যা নেমে এলে কামরাঙা রঙের লাল মেঘ মৃত্যু মানিয়া পাখির মতো এক বিরল সৌন্দর্য রচনা করে। গঙ্গাসাগরের মধ্যে এই কামরাঙা লাল মেঘে ডুবে যাওয়ার সৌন্দর্য রচিত হয় সন্ধ্যাকালীন পরিবেশে। বাংলা ছাড়া আর কোথাও এই সৌন্দর্য দেখতে পাওয়া যায়? বঙ্গ প্রকৃতির সন্ধ্যা আসে শান্ত অনুগতভাবে, যেন বঙ্গ প্রকৃতির কাছে এই সন্ধ্যা দায়বদ্ধ।
ঘ বঙ্গ প্রকৃতির কোলে আগত সন্ধ্যায় মিশে যায় নীল রং, তাই বঙ্গ প্রকৃতির সন্ধ্যা হয়ে ওঠে নীল সন্ধ্যা। ও এই নীল সন্ধ্যার আগমন ঘটে কেশবতী নারীর মতো, এই নারীর চুলের স্পর্শে বিন্যাসে ঝরে পড়ে স্নিগ্ধতা। এভাবে বঙ্গ প্রকৃতির কোলে আগত সন্ধ্যাকালীন পরিবেশে রচিত হয় এক মুগ্ধকর চিত্রময়তা। এই বাংলা ছাড়া এই কেশবতী কন্যা তথা সন্ধ্যার এমন অপরূপ আর কোথাও দেখা যায় না। 3-3 চিঠি অনুসরণে স্বামী বিবেকানন্দের বিদেশি ভক্ত ও অনুগামীদের পরিচয় দাও। চিঠি প্রবন্ধে স্বামী বিবেকানন্দের একাধিক বক্তব্য থেকে উঠে আসে তার 7 জন উল্লেখযোগ্য বিদেশি ভক্তের নাম ও পরিচয়। জানা যায়। ক মিস নোবেল, তার সম্পূর্ণ নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। স্বামীজির শিষ্যাদের মধ্যে তিনি অন্যতম। তাকে আমরা ভগিনী নিবেদিতা নামে জানি। ভারতের স্ত্রী শিক্ষার বিকাশে তিনি অগ্রণী ভূমিকা রেখেছিলেন। তারপরে খ স্টাডি, ইনার পুরো নাম মিস্টার E.T. স্টাডি। ইনি স্বামীজির একজন ইংরেজ ভক্ত। ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে তিনি স্বামীজিকে সাহায্য করেছিলেন। তারপর গ মিস মুলার, তার সম্পূর্ণ নাম মিস হেনরিয়েটা মুলার। বেলুর মঠ স্থাপনের কাজে তিনি স্বামীজিকে অর্থ সাহায্য করেছিলেন। তারপর ঘ সেভিয়ার দম্পতি, ক্যাপ্টেন J.H. সেভিয়ার তার স্ত্রী ছিলেন স্বামীজির অন্যতম ভক্ত, বিশেষত মিসেস সেভিয়ার। তিনি ছিলেন স্বামীজির বিখ্যাত ইংরেজ শিষ্যা। তিনি স্বামীজির ইচ্ছায় মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন। ও মিসেস ম্যাকলাউড, তার সম্পূর্ণ নাম মিস জোসেফাইন ম্যাকলাউড। তিনি সবসময় নানাভাবে স্বামীজিকে তার নানান কাজে সাহায্য করেছেন। এভাবে প্রবন্ধে উঠে এসেছে স্বামীজির একাধিক বিদেশি ভক্ত এবং অনুরাগীদের পরিচয়। 3-4 নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না। পঙ্গক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উদ্ধৃতাংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতা থেকে গৃহীত হয়েছে। প্রসঙ্গ: উন্মুক্ত গ্রামীণ পরিবেশ, স্নিগ্ধ শান্ত গ্রামীণ জীবনযাত্রার সাথে মানুষের যে চিরন্তন সম্পর্ক, চাওয়া পাওয়া আসা যাওয়া তৈরি হয়, সে প্রসঙ্গ ধরেই কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী উক্ত অংশের অবতারণ করেছেন। তাৎপর্য: নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়িয়ে না ওঠার মধ্যে দিয়ে গ্রামীণ সংস্কৃতির নিরবিচ্ছিন্নতা তথা বহমানতার ছবি ধরা পড়েছে। কবি জানেন যে মানুষটা গ্রামীণ সংস্কৃতিতে বড় হয়ে শহরে চলে যায়, তাদের মনে ফল্গুধারার মতো বইতে থাকে গ্রামীণ সংস্কৃতিতে মিশে যাওয়ার এক প্রবাহমান ইচ্ছা। গ্রামের প্রকৃতি, উন্মুক্ত বাতাস, স্বাধীন বেঁচে থাকার আনন্দ শহরে পাওয়া যায় না। তাই যারা গ্রামে থাকার স্বস্তি অনুভব করেছে তারা গ্রামের কাছে বারবার ফিরে আসতে চায়। গ্রামে শহরের তুলনায় অনেক বেশি পদে পদে অভাব অভিযোগ দীনতা লেগেই থাকে, কিন্তু এরই মাঝে যারা গ্রামকে ভালোবাসে থেকে যায় তাদের জীবনে মুড়িয়ে যায় না। তাদের জীবনে গল্পের নোটে গাছ মাঝে মাঝে বুড়িয়ে উঠলেও কখনোই চিরতরে মুড়িয়ে যায় না। গ্রামীণ সংস্কৃতি প্রকৃতি কোনো মানুষের জীবন থেকে তার স্বপ্নকে গল্পকে শেষ হতে দেয় না। এখানেই গ্রামের আবহমান সংস্কৃতির জয়। তারপরের প্রশ্ন: তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, কাদের কথা বলা হয়েছে? পাঠ্যাংশ অনুসরণে তাদের দারিদ্র্য ও নির্লভতার প্রসঙ্গ আলোচনা করো। উত্তর: উদ্ধৃতাংশটি প্রখ্যাত কথা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী নামাঙ্কিত গল্প থেকে গৃহীত হয়েছে। উত্তরের প্রথম অংশ উদ্ধৃতাংশে রাধারানী এবং তার মায়ের কথা বলা হয়েছে। উত্তরে দ্বিতীয় অংশ রাধারানী গল্পে দেখা যায় এক বিত্তশালী বংশের মা ও মেয়ের নিদারুণ দারিদ্রতা এবং তার মধ্যে নির্লোভ মানসিকতাকে টিকিয়ে রাখার এক চরম পরিচয়। দারিদ্রতা বিষয় সম্পত্তিকে কেন্দ্র করে এক জাতির সাথে মামলা লড়তে গিয়ে রাধারানীর মা তার সর্বস্ব হারায়। অভিভাবকহীন মা এবং মেয়ে নিদারুণ দারিদ্র কবলতী অবস্থায় পড়ে। জানা যায় তাদের চরম দারিদ্রতার কথা। ক চরম দারিদ্রতার জন্য একটি জীর্ণ কুটিরে তাদের আশ্রয় নিতে হয়। খ বয়স অতিক্রান্ত হওয়া সত্ত্বেও অর্থাভাবে কন্যার বিবাহ দিতে রাধারানীর মা অক্ষম হয়ে ওঠে। গ কোনো ক্রমে শারীরিক পরিশ্রম করে রাধারানীর মা দিন যাপন করতে থাকে। নির্লোভ মানসিকতা রাধারানীদের জীবনে
যখন চরম দারিদ্র্য কবলিত বিপর্যয় অবস্থা নেমে আসে, এক অজানা আগন্তুকের সাহায্যে তাদের জীবনে আশার আলো হিসেবে উদিত হয়। কিন্তু তা সত্ত্বেও রাধারানীর মা সেই অচেনা মানুষের কাছ থেকে সাহায্য গ্রহণে অনিচ্ছা প্রকাশ করে। এভাবেই রাধারানী গল্পে রাধারানী ও তার মা এর প্রধান পরিচয় পাওয়া যায়। তারা দরিদ্র কিন্তু তারা লোভী নয়। ঠিক আছে, এইভাবে তোমাদের 9-এর নবম শ্রেণী বাংলার প্রত্যেকটা প্রশ্নের উত্তর শেষ হলো। অন্যান্য বিষয়ের উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের লিঙ্কটিতে যাও, সব উত্তর পাবে। আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আগে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।